সাবেক আইজিপি বেনজির আহমেদের মতো একজন সরকারি কর্মকর্তা কিভাবে অঢেল সম্পত্তির মালিক হলেন সেই প্রশ্ন তুলে বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের ভয়াবহ দুর্নীতির তথ্য সামনে আসছে একের পর এক। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিদেশে পালালে রেড অ্যালার্ট জারিরও আদেশ দেওয়া হয়েছে। তৃতীয় দফায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা সহ মেয়েদের নামে থাকা 8টি ফ্ল্যাট সহ আরো জমি জমা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বেনজির আহমেদ 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর মোহাম্মদ ফারুকী এই রিমান্ড মঞ্জুর করেছেন। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্যাঞ্চল সব জায়গায় সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে জমির খোঁজ মিলেছে। এবার বান্দরবান ও নারায়ণগঞ্জে বেনজিরের শত শত কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক চলুন আমরা দেখব যে কিভাবে বেনজির আহমেদ সে হাতে হাতে ধরা খেলো। আদালতের পর এক দেখব, ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ দফায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা সহ মেয়েদের নামে থাকা 8টি ফ্ল্যাট সহ আরো জমি জমা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে বেনজিরের এসব দুর্নীতির দায় সরকার নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ। বান্দরবানের পাহাড়ে জালিয়াতি করে বিপুল জমির মালিক বেনজির আহমেদ লামা উপজেলার সরই ইউনিয়নে 25 একর জমি কেনেন র্যাব মহাপরিচালক থাকাকালীন। পাহাড়ে সে জমি করেছেন আইজিপি থাকার সময় মন্ত্রণালয়ে বেনজিরের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলো দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। আদালতের আগের 2 দফা আদেশে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা সহ কয়েকটি জেলায় 621 বিঘা জমি, 33টি ব্যাংক হিসাব, 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও অ্যাকাউন্ট জব্দ অবস্থায় আছে। দুদকের তলবে নির্ধারিত সময়ে হাজির হননি বেনজির। 23 জুন হাজিরার তারিখ ধার্য করেছে দুদক। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ ক্রোকে আদালতের আদেশের কপি দুদকের হাতে পৌঁছানোর আগেই গোপালগঞ্জের সাভানা ডেইরি ফার্ম থেকে সরিয়ে নেওয়া হলো গবাদি পশু। ঘূর্ণিঝড় রিমালের সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলে সরিয়ে নেয় পশুগুলো। তবে এই বিষয়ে কোনো কথা বলতেই রাজি হননি দুদক কর্মকর্তারা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতির বিষয়গুলো সামনে আসার পর থেকেই আলোচনায় গোপালগঞ্জে তার গড়ে তোলা সাভানা ইকো রিসোর্ট। সম্প্রতি রিসোর্টটির নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। সাভানা ইকো পার্ক থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ডুমরাসুর গ্রামে 2 বিঘা জমির উপর বেনজির গড়ে তোলেন সাভানা ডেইরি ফার্ম। 40টি গাভী নিয়ে শুরু হয় ফার্মের কার্যক্রম। দেখভালের দায়িত্বে থাকে সাভানা রিসোর্টের লোকজন। আমরা চালু করার সাথে যখন ঘর কমপ্লিট হয়ে যায় তিনি 40টা গরু আনেন, ছোট বড় সবকিছু দিয়ে। কিছুদিন যাওয়ার পরে কিছু গরু মারা যাওয়ার পরে অবশিষ্ট যে গরুগুলো ছিল এর মধ্যে যে সাইক্লোন ঝড় হয়ে গেল, এই ঝড়ের ভিতর দিয়ে ওনার গরু নিয়ে নেয়। ঝড়ের দিনে তো গাড়ির শব্দ পাইছি ভাই, ওই দিনে বলে বিক্রি হয়ে গেছে। আমরা ঘরমুড়ি বার হয়ে নাই, দেখিও নাই, সকালে তো বের করে গেছি। আমরা এই জায়গায় থাকলে ওই জায়গার খবর আমাকে অত ইরি নাই। আমার যদি ছেলে কয়েছে না কোনো সময় চালা না। বেনজিরের দুর্নীতির বিষয় সামনে আসলে তার গড়ে তোলা সম্পদ ক্রোকে নির্দেশ দেন আদালত। সেই আদেশের কপি দুদকের হাতে পৌঁছানোর আগেই ঘূর্ণিঝড় রিমালের দুর্যোগপূর্ণ আবহাওয়ার অজুহাতে ডেইরি থেকে সরিয়ে নেওয়া হয় গবাদি পশু। রিমাল যে সাইকেল আসে, ওই ঝড় টাইমে, ঝড়ের প্রথম দিকে 3-4 জন লোক আসলো। তারা বললো যে আমরা ঢাকা থেকে আসছি। আমি বললাম কি যে আপনারা কি স্যারের এখানে গরু দিতে আসছেন? না, আমরা গরু নিতে আসছি। তুমি যেদিনকে ঝড় আনবে সেই দিনকে নিয়ে গেছে গরু। রাত শেষে 12টা এরকম হবে, 12টা বাজতে পারে। কিসে করে গেছে? ওই পিকআপে নিয়ে গেছে, বড় পিকআপ। গবাদি পশুর সাথে সটকে পড়েছেন ডেইরির কর্মচারীরাও। খামারের গেটে ঝুলছে তালা। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ অফিসের কর্মকর্তারা। বিচারপতিকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে এবং তিনি লাঞ্ছিত হওয়ার কথা বলেছেন, নিজেই সেটা বলেছেন। তাহলে আপনি যখন একজন সিটিং প্রধান বিচারপতিকে লাঞ্ছিত করে দেশত্যাগে বাধ্য করার মতো ঘটনা এই দেশে ঘটে, তাহলে পুরো বিচার ব্যবস্থাটাকেই কিন্তু লাঞ্ছিত করার একটা ঘটনা ঘটে যায়। কারণ একজন সিটিং চিফ জাস্টিস তো কেবল একজন ব্যক্তি নন, তিনি পুরো প্রতিষ্ঠানটারই একটা প্রতিনিধিত্ব করেন। আমরা সিটিং জেনারেল তার বিরুদ্ধে অভিযোগ আসতে দেখেছি এবং এখন সেই অভিযোগের এক ধরনের সত্যতাও সবগুলোই সামনে আসছে। আমরা সিটিং পুলিশের আইজি, তার আগে উনি র্যাবের চিফ, তার বিরুদ্ধে অভিযোগ আসতে দেখেছি এবং এখন সেটার সত্যতার জায়গায় আসছে। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদে কারা বসে আছেন এবং এই যে আনোয়ারুল আজিম আনোয়ার সাহেব, তার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং সেটার যথাযথ তদন্ত বিচার ইত্যাদি হওয়া দরকার, সেটা আমরা অবশ্যই দাবি করি। কিন্তু
তার মৃত্যুর মধ্য দিয়ে যে সত্যগুলো আমাদের সামনে আসলো, যে তিনি আসলে কিভাবে মারা গেলেন। তিনি ব্যবসায়িক সংঘাতে মারা গেলেন বলে বলা হচ্ছে, নিহত হলেন। এবং এই সংঘাতটা হচ্ছে আন্তর্জাতিক চোরাকারবারি নেটওয়ার্কের সংঘাত। এবং সেইটা যে সত্যগুলো আমাদের সামনে নিয়ে আসছে, যে উনি 21টি মামলায় ইন্টারপোলের কর্তৃক ওয়ান্টেড ছিলেন এবং সেই 21টি মামলা 2009 সাল থেকে 2014 সালের মধ্যে তিনি খারিজ করিয়ে নিতে পেরেছেন এই সরকারের আমলে, নানান প্রভাব খাটিয়ে, অর্থ প্রভাব ইত্যাদির দ্বারা। এবং সেই মামলাগুলো থেকে খারিজ করিয়ে উনি 14 সালে আওয়ামী লীগের টিকিট পেয়ে গেছেন এবং তারপর 3বার তিনি এখন সংসদের টিকিট নিয়ে সংসদে বসেছিলেন। একই সময়ে বিএনপির মতো দেশের বড় দল, তার চেয়ারপারসন একটা মামলায় তার সাজা হচ্ছে, হাইকোর্টে গিয়ে সাজা ডাবল হয়ে যাচ্ছে। সো আপনি প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, আপনি ধরুন এই যে মিডিয়ার উপরে যে নিয়ন্ত্রণটা আমরা এই 15 বছরে বিশেষভাবে ধীরে ধীরে একদম গাঢ় হতে দেখেছি। এখন বলা হবে যে মিডিয়াতে আপনারা এসে বক্তৃতা দিচ্ছেন, টকশো করছেন, মানে বোকা বাক্সের মধ্যে টকশো করানোটাই এটা নিয়ন্ত্রণের একটা ফর্ম, যে আপনি এখানে করছেন, মানুষকে এটা দেখানো যাচ্ছে যে যথেষ্ট স্বাধীনতা আছে। কিন্তু মিডিয়া যে কণ্ঠরোধ করে রাখা হয় অথবা মিডিয়া যে নিজে থেকে ভয়ে থাকেন, এটা বাংলাদেশের অন্যতম প্রধান সাংবাদিক। বা টকশোতেও কি এসে আপনারা নির্ভয়ে তারপরে আমাকে হয়তো অভিযুক্ত করতে হবে, বলেন না কেন আপনি ভয় পান? তো সেইটা যদি ধরেন কিছুটা আমরা করি, কিন্তু আমাদের অন্যতম প্রধান সাংবাদিক ডেইলি স্টার সম্পাদক জনাব মাহফুজা নাম সেদিন তথ্যমন্ত্রী স্পিকার তাদেরকে সামনে রেখেই বলেছেন নোয়াবের অনুষ্ঠানে, যে এই যে সাবেক আইজিপি বেনজির সাহেব, তার সম্পর্কে তাদের এই সমস্ত তথ্য আগেই তাদের কাছে ছিল অথবা তারা জানতেন এই জিনিসগুলো, কিন্তু এগুলোর সম্পর্কে সংবাদ পরিবেশন করতে তারা সাহসে পাননি। তার মানে ক্ষমতায় থাকলে কি পরিমাণ দাপট তারা ক্রিয়েট করতে পারেন। এবং সর্বোপরি দেখেন যে দেশের ব্যাংকগুলো খেয়ে ফেলা হচ্ছে, দেশের পুরো আর্থিক খাত একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে, এবং কতিপয় কোম্পানি ক্ষমতার সাথে যারা ছায়াতলে আছেন, আত্মীয় স্বজন ভাই বেড়াদার, তারা এক একজন 8টা ব্যাংকের মালিক হয়ে যাচ্ছেন। 12,000 কোটি টাকা, $1 বিলিয়ন সিঙ্গাপুরে বিনিয়োগের অভিযোগ আসছে, কিন্তু তার তদন্ত পর্যন্ত হচ্ছে না, এমনকি আদালতে গিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। এই বাস্তবতাটা, এই যে রাষ্ট্রটা একটা এমনভাবে একটা ব্যক্তি এবং একটা ক্ষমতার অধীনস্থ হয়ে পড়েছে পুরোপুরি। ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি হচ্ছে সেই জায়গাটায় যেখানে মানে সংখ্যাগরিষ্ঠ শাসন করবে, অর্থাৎ ক্ষমতা পরিচালনা করবে, কিন্তু সংখ্যালঘিষ্ঠরা তাদের অধিকার এবং মর্যাদা নিয়ে থাকতে পারবে এবং প্রতিষ্ঠানগুলো সেই অধিকার এবং মর্যাদার গ্যারান্টি দেবে। আর এইখানে সমস্ত প্রতিষ্ঠান সির্ফ সংখ্যাগরিষ্ঠ শাসকের, সংখ্যাগরিষ্ঠতা এখন তাদের নাই, তারা একটা তার হাতিয়ারে পরিণত হচ্ছে এবং তারা পুরো নির্বাচন ব্যবস্থাটাকে নির্বাচনে দেওয়ার একটা কি বলে ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজে লাগছে। এই যে জেনারেল আজিজ সাহেব 2018 সালের নির্বাচনের পরে স্বপ্রণোদিত হয়ে বলেছেন এর মতো নির্বাচন তিনি আর আগে দেখেননি। তার মানে পরিষ্কারভাবে এই লেনদেনের বিনিময়ে তারা একটা নির্বাচনকে কারচুপি করতে, মধ্যরাতের ভোট ডাকাতির যে অভিযোগ হচ্ছে সেইটা করতে তিনি বাহিনীকে ব্যবহার করছেন। তিনি প্রধান, অতএব তার এই কথা থেকে বোঝা যায় যে তিনি কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করেছেন। সাবেক আইজিপি এবং সাবেক র্যাব চিফ কিভাবে 14-18-তে এই তার ভূমিকা রেখেছেন সেগুলো আমরা সবাই জানি। তার মানে এরা এই বিনিময়ে এই ভোট ডাকাতি, ভোটহীন অবস্থাটাকে সমর্থন দিচ্ছে, আর সরকার এই পুরো জিনিসটাকে যা ইচ্ছা তাই করার লাইসেন্সটা দিয়ে যাচ্ছে নিজের রাখার জন্য। ফলে রাষ্ট্রের এই যে নতুন চেহারাটা এসছে, এটা আমরা দেখেছি কিভাবে একটা শান্তিপূর্ণ সমাবেশের উপরে হামলা চালিয়ে দিতে পারে। এই কারণে বলছি রাষ্ট্রের নতুন ব্যাকরণ